দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, হুম। আচ্ছা, আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তোমাদের আগের দিনে আমি সিলেবাসটা বলে দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি সিলেবাসটা কি আছে। কিন্তু আমি আবার যেটা বলছি যে সেটা হচ্ছে যে যেহেতু মানে এই সেমিস্টারেও কেমিক্যাল কাইনেটিক্স আছে, পরের সেমিস্টারেও কেমিক্যাল কাইনেটিক্স আছে। আমরা দুটো সেমিস্টার জুড়ে যেটা করব সেটা হচ্ছে যে কেমিক্যাল কাইনেটিক্সটা আপ টু নেট পর্যন্ত সিলেবাসে যতটা থাকে সেই পার্টটা না আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাতে যেটা হয় মানে আসলে কেমিক্যাল কাইনেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা জ্যাম বলো, নেট বলো, হ্যাঁ, গেট বলো সমস্ত পরীক্ষাতে আছে বা অন্যান্য চাকরির যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো আছে না তাতে দেখবে অ্যাডভান্স অনেক জিনিসপত্র হয়তো থাকবে না, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হয়তো থাকবে না, কিন্তু কেমিক্যাল কাইনেটিক্স প্রায় সর্বত্রই থাকে। থার্মোডায়নামিক্স, কেমিক্যাল কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি এটা সর্বত্রই থাকে। হ্যাঁ, মানে কেউ হয় না এই যেমন এই কদিন আগেই একটা রেজাল্ট বেরিয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে সায়েন্টিস্ট বি অফিসার আর কি, এই জাস্ট পরশুদিনের রেজাল্ট বেরিয়েছে, 13 তারিখে রেজাল্ট বেরিয়েছে। সেখানেও কিন্তু কেমিস্ট্রি পার্টটা তোমার আছে, এই কেমিক্যাল কাইনেটিক্স পার্টটা আছে। তারপরে ধরো তুমি হয়তো করছো তোমাদের ওই জিএসআই পরীক্ষা হয়তো দেবে, সেখানে তুমি তোমার কেমিক্যাল কাইনেটিক্স আছে। হ্যাঁ, সমস্ত পরীক্ষাতেই এটা থাকে। সেখানে আমরা যেটা করব যে বিএসসি তে যে কেমিক্যাল কাইনেটিক্স তোমরা পড়েছো সেটা খুব কুইকলি একটু সামারাইজ করে দেব। আর তার সাথে যে রিলেভেন্ট জায়গায় আমাদের এমএসসি টপিক গুলো আসবে, যেমন ফার্স্ট রিঅ্যাকশন, রিল্যাক্সেশন মেথড, যেটা আমরা প্রথম যে টপিকটা ছিল তোমাদের আর কি, সেটা বিএসসি সিলেবাসে নেই, সেটা তোমাকে আলাদা করে আমি করিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে ওই মানে আগের দিনের ক্লাসটাও ছিল, এই ক্লাসটাও হচ্ছে তোমার বিএসসি জিনিসের যেহেতু মানে বিএসসি জিনিসের যেহেতু তোমার কি বলবে রিভিশন টাইপের আর কি, সেখানে এই ক্লাসটা বিএসসির কিছু ছেলে মেয়েও করছে। হ্যাঁ, কারণ আমরা জিনিসটা খুব কুইকলি সামারাইজ করে দেবো বলে আর কি। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা আগের দিনে কি আলোচনা করেছিলাম, আগের দিন আমরা একদমই যে ইন্ট্রোডাক্টরি যে কথাবার্তাগুলো আর কি সেইগুলোকে নিয়ে মূলত আলোচনাটাকে করেছিলাম। ইন্ট্রোডাক্টরি কথাবার্তার মধ্যে হচ্ছে আমাদের তোমার ধরো একটা কেমিক্যাল কাইনেটিক্স বলতে আমি কি বুঝছি, একটা তোমার স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলতে আমি অ্যাকচুয়ালি কি বুঝছি, অ্যাডভান্সমেন্ট অফ রিঅ্যাকশনস কি, রেট অফ রিঅ্যাকশনস তুমি কেমন করে লিখবে, ডিফারেন্সিয়াল রেট অ্যাকচুয়ালি জিনিসটা কি, স্পেসিফিক রেট কনস্ট্যান্ট যেটা স্পেসিফিক রেট বা রেট কনস্ট্যান্ট জিনিসটা কি, অর্ডার মলিকুলারিটি বলতে তুমি কি বুঝছো, তাদের মধ্যে ডিফারেন্সেস কি, এইসব জিনিসগুলোকে নিয়ে মূলত আলোচনাটা চলেছে আর কি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড রেট ল, এইটা একটুখানি আমাদের জেনে নেওয়ার দরকার আছে। হ্যাঁ, ইন্টিগ্রেটেড রেট ল, ঠিক আছে? হ্যাঁ, মানে সেটা আমাদের আমরা আসলে যেটা করি ওই যারা এমএসসি পড়ছো তাদের জন্য আমরা বলছি যে আমরা ওই কেমিক্যাল কাইনেটিক্স এর জন্য আমাদের নিজেদের লেখা বইটাই ফলো করি। আরো সব ভালো বই আছে। ডেডলারের বই যেমন কেমিক্যাল কাইনেটিক্স এর জন্য খুব ভালো। অ্যা আ হেস অ্যান্ড স্টেনফিল্ড এর বই হচ্ছে খুব ভালো। কিন্তু আমরা ওই সমস্ত বই-টই থেকে ম্যানেজ করে একটা বই লিখেছিলাম আরকি। হ্যাঁ, সেই বইটাই অ্যাকচুয়ালি ফলো করে কেমিক্যাল কাইনেটিক্স টা পড়াই। যেটা আমাদের ওই ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস অ্যান্ড মডেলস, হ্যাঁ? তার ভলিউম 2, তার 3rd এডিশন খুব তাড়াতাড়ি বেরোবে। এখন 2nd এডিশন চলছে। 3rd এডিশনও তোমার বেরিয়ে যাবে। তো আমরা যেটা করব যে এখন চ্যাপ্টার 2, ওই বইয়ের চ্যাপ্টার 2, যে চ্যাপ্টার 2 এর মধ্যে চ্যাপ্টার 2 কি এখানে বলে নিই একটুখানি তোমার ধরো বইটা, যে বইটা ফলো করে আমরা পড়াচ্ছি ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্টস অ্যান্ড মডেল, তার ভলিউম 2, এখানে তোমার আছে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স অ্যান্ড ক্যাটালিসিস পার্টটা হচ্ছে আছে অ্যাকচুয়ালি। এটা আমাদের লেখা। মানে পিজি তোমাদের তো ক্লাস নিচ্ছে, পৌলমী তোমাদের থার্মোডাইনামিক্সে ক্লাস নিচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা পৌলমী ঘোষ আর আমি, হ্যাঁ, আর এটা শুভশ্রী ঘোষ।
ঠিক আছে? এই বইটা টেকনোওয়াল পাবলিকেশন। এই বইটা তোমরা একটুখানি মানে খুব বেশি দাম-টাম হবে না। এমনি একটুখানি জোগাড় করে নিও। লাইব্রেরিতে থাকলে অমিত-টমিতকে বলো লাইব্রেরি থেকে যদি কিনিয়ে দেয়, তাহলে লাইব্রেরি থেকেও নিয়ে নিতে পারো। নাহলে একটা বই কিনে নিও। তাতে যেটা হবে তোমার নেট পর্যন্ত তোমার এইটা দিয়ে তোমার হয়ে যাবে। আর নেটে তো কেমিক্যাল কাইনেটিক্স বা গেটে তো কেমিক্যাল কাইনেটিক্স এ প্রচুর কোয়েশ্চেন-টোয়েশ্চেন পড়ে। এই বইয়ে ওইগুলো সব সলভ করে দেওয়া আছে। হ্যাঁ? নেট গেটের প্রিভিয়াস শেষের কোয়েশ্চেন সলভ করে আছে। প্রচুর এমসিকিউ ধরা আছে। এইটা করলে তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি চলে আসি আমাদের কাজের কথায়। চ্যাপ্টার 2 তে আমরা বেসিক্যালি যেটা করব, ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে কথাবার্তা বলব। রেট ল। আচ্ছা, আমরা পুরো জিনিসটা ১ম এ একটু সামারি করে দেব। সাবজেক্টটা একটুখানি সামারি করে দিই। কারণ পুরোটা এটা তোমাদের আগে অলরেডি জানা আছে। পুরো ইন্টিগ্রেশন গুলো কষে পুরোটা দেখানোর দরকার নেই। আচ্ছা, তাহলে ১ম এ যেটা হচ্ছে যে তুমি ১ম এ একটা কাজ করো যে কিছু স্পেসিফিক কেস নিয়ে আমি কথাবার্তা বলি, যেখানে তোমার একটা মাত্র রিঅ্যাকট্যান্ট ইনভলভ আছে। তাহলে আমি সেই সমস্ত রিঅ্যাকশন গুলো কনসিডার করেছি। রিঅ্যাকশন ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাকট্যান্ট। রিঅ্যাকশন ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাকট্যান্ট। সেইটাকে নিয়ে আমরা ১ম এ তার ইন্টিগ্রেটেড রেট ল গুলো কেমন দেখতে হয় সেটা দেখি। তারপর মোর দ্যান ওয়ান রিঅ্যাকট্যান্ট হলে কেমন হয় সেটাকে দেখব। হ্যাঁ? এটা। আচ্ছা, এইখানে দেখো তুমি ১ম এ একটা জিনিস এইরকম করে লিখবে তুমি। একটা জিনিস একটু বলে নিই যে এ থেকে একটা আমি প্রত্যেক ক্ষেত্রে একটা ইউনিফর্মলি এইরকম ভাবে লিখব। এ থেকে ধরে নাও তোমার প্রোডাক্ট হচ্ছে ভায়া রেট কনস্ট্যান্ট কে। এইটা। আচ্ছা, ১ম এই যে কাজটা করতে হবে তোমাকে ইনিশিয়ালি মানে t = 0 তে এই রিঅ্যাকট্যান্ট এর কনসেনট্রেশনটা A0 টাকে তুমি জাস্ট স্মল a দিয়ে লেখো। আর প্রোডাক্ট ধরো ইনিশিয়ালি কিছু ছিল না সেটাই তুমি ধরো। হ্যাঁ? প্রোডাক্ট কিছুটা থাকলে কিছু অসুবিধা কিছু নেই। যেটা হবে প্রোডাক্টের কনসেনট্রেশন তার সঙ্গে তোমার জাস্ট মানে ইনিশিয়ালি যেটা ছিল সেটা যোগ হয়ে যাবে। ঠিক আছে? তবে স্ট্যান্ডার্ড কেসে এটাকে 0 ধরা হয়। আর একটা আরবিট্রারি টাইম t তে রিঅ্যাকট্যান্ট এর কনসেনট্রেশনটা কি হবে? না যখন রিঅ্যাকশন যদি ফরওয়ার্ড ডিরেকশন এ প্রসিড করে, আমি দেখো এই রিভার্সিবল রিঅ্যাকশন বা অটোক্যাটালাইটিক রিঅ্যাকশন এইসবগুলোকে কনসিডার করছি। এটা সিম্পল একদম রিঅ্যাকট্যান্ট A থেকে জাস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে কোন একটা সার্টেন টাইমে রিঅ্যাকট্যান্ট এর কনসেনট্রেশনটা আগে যে কনসেনট্রেশন তার থেকে কিছুটা কমে গেল, তাহলে এক্সপেরিমেন্ট কমে গেল। আচ্ছা, এবারে ইউজুয়ালি তোমরা যেটা করো বা মেক্সিমাম বইয়ে যেটা করে দেওয়া থাকে সেটা হচ্ছে এই যে A থেকে P হচ্ছে মানে প্রোডাক্টের কনসেনট্রেশনটা সেটা তোমার বেসিক্যালি এক্স হয়ে গেছে লেখে। কিন্তু আমি সেটা লিখছি না। আমি সেটা একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখছি। তার কারণটা হচ্ছে এই যে, আমি যে রিঅ্যাকশনটাকে কনসিডার করেছি তাতে রিঅ্যাকট্যান্ট এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমি 1 ধরে নিয়েছি। কিন্তু প্রোডাক্ট এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট টা কিন্তু যা খুশি হতে পারে। ঠিক আছে? তুমি কিন্তু ধরো A থেকে যদি 2B হতো, তাতে x ডিসঅ্যাপিয়ার করলে এটা 2x তৈরি হবে ইত্যাদি। এসব ব্যাপারগুলো থাকবে। আর প্রোডাক্ট এর কনসেনট্রেশনটা কোনো একটা সার্টেন টাইমে যদি কোনো কাজে লাগবে না আমার ইন্টিগ্রেটেড রেট ল বের করার জন্যে, তাহলে এটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। এটা কি হলো না হলো আমার কিচ্ছু এসে গেল না। ঠিক আছে? এটা তোমার মাথায় রাখতে হবে। এটা। ঠিক আছে? তাহলে এইটা আমি ইনিশিয়ালি আমি ধরে নেব এটা। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার কেসে জাস্ট অর্ডারটা কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। মানে এই রিঅ্যাকশন এর ক্ষেত্রে আমি যদিও এখানে ধরে নিচ্ছি একটা রিঅ্যাকট্যান্ট ইনভলভ আছে, কিন্তু অর্ডারটা ইন প্রিন্সিপল তোমার যা খুশি হতে পারে। মানে যা খুশি হতে পারে মানে একদম লিটারালি যা খুশি হতে পারে। তোমার ধরো ১, ২, ৩ ইত্যাদি যেমন খুব টিপিক্যাল সিচুয়েশন 0 অর্ডার রিঅ্যাকশনস হতে পারে। আবার তোমার ধরো নেগেটিভ অর্ডার বা ফ্র্যাকশনাল অর্ডার নিয়েও কিন্তু তোমার থাকতে পারে আরকি। ঠিক আছে? এটা। তাহলে আমরা যেটা করব যে দেখবে তোমরা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটাকে বাদ দিলে বাকি সমস্ত ক্ষেত্রে তুমি যদি একটা জেনারেল nth অর্ডার রিঅ্যাকশন এর জন্য পুরো ব্যাপারটাকে করো, তাহলে না তোমার ওই n এর ভ্যালুটা 0 বা হাফ বা 2 বা 3 ইত্যাদি বসিয়ে অন্যান্য কেসেও হচ্ছে তুমি মানে অন্যান্য অর্ডার রিঅ্যাকশন এর ক্ষেত্রেও কিন্তু তুমি ইন্টিগ্রেটেড রেট ল বা সেই রিলেটেড যা দরকার হাফ লাইফ টাইম, টাইম অফ কমপ্লিশন ইত্যাদি জিনিসগুলো তুমি জেনে যেতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা সেটাই করছি যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা একটু আলাদা করে ভাবতে হবে। আর
বাকি সবটাইকে আমি nth অর্ডার রিঅ্যাকশন হিসেবে লিখে ফেলতে পারবো। মানে আমরা বইয়ে হয়তো ১ম এ 0 অর্ডার, 1st অর্ডার, 2nd অর্ডার, 3rd অর্ডার পরপর করে লিখি। nth অর্ডারটাকে শেষে করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি nth অর্ডারটাকে যদি তুমি জানো তাহলে সেইখান থেকে কিন্তু বাকি সবকিছু অটোমেটিক্যালি করতে পারা যাবে। ধরো আমি একটুখানি লিখে দিই। ধরে নাও যে সত্যি অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস হচ্ছে তোমার আ আ n দিয়ে আমি স্টার্ট করছি। ঠিক আছে? ধরো অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে তোমার n ধরে নাও। অর্ডার অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে তোমার n। আচ্ছা তাহলে ডিফারেন্স আর রেট লটা তুমি কেমন করে লিখবে? মাইনাস ডি a মাইনাস x বাই dt, কারণ আমি রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে লিখছি তো, রিঅ্যাকট্যান্টের স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে -1, সেখানে মাইনাস ডি a মাইনাস x বাই dt সেটা কত হবে? রেট কনস্ট্যান্ট k আছে ইনটু a মাইনাস x তার পাওয়ার হচ্ছে n, অর্থাৎ এবারে এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে তুমি লিখতে পারবে dx বাই dt সেটা হচ্ছে k ইনটু a মাইনাস x তার পাওয়ার n এইটা, বা or dx বাই a মাইনাস x তার পাওয়ার n হচ্ছে তোমার k ইনটু dt। এইটা। এটা হচ্ছে তোমার আ ডিফারেন্সিয়াল রেট লটা এইটা। ঠিক আছে? আচ্ছা এবারে এই রেট লটাকে তোমাকে কি করতে হবে? না, এই রেট লটাকে তোমাকে ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করতে হবে। আমি এখানেই লিখে দিচ্ছি। ধরো তুমি ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করতে চাও, তাহলে টাইম যখন 0, এখানে ভেরিয়েবল যেহেতু x, টাইম যখন 0 তখন x টা বেসিক্যালি 0 ছিল। তাহলে x তখন 0, আর টাইম যখন t তখন x এর ভ্যালুটা তোমার x হয়েছে এইটা। আচ্ছা এই পার্টটা যখন তুমি ইন্টিগ্রেট করবে, করে কি দাঁড়াবে আমি একবারে লিখে দিচ্ছি যে 1/n-1 into 1/a-x তার পাওয়ার হচ্ছে n-1 minus 1/a to the power n-1 এইটা বেসিক্যালি k into t। একটা nth অর্ডার রিঅ্যাকশনের জন্যে তোমার ইন্টিগ্রেটেড রেট লটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা। এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড রেট ল। দিস ইজ দ্য integrated rate law for nth order reaction। ঠিক আছে? তাহলে একটা nth order reaction এর জন্য এটা তুমি লিখতে পারবে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যেটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে, দেখো এইখানে যদি n equal to তুমি 1 বসিয়ে দাও, হ্যাঁ? এখানে যদি n equal to 1 বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে? নিচটা 1 - 1 0 হয়ে গেল। আর উপরের পার্টটা কি হচ্ছে? n এর ভ্যালু তুমি 1 বসিয়ে দাও, তাহলে উপরের পার্টটাও বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে। কারণ এটা যদি n equal to যদি 1 বসিয়ে দাও, হ্যাঁ? n equal to 1 বসিয়ে দাও, তাহলে a - x তার পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। আবার a to the power 0 মানে 1 হয়ে গেল, তাহলে 1 - 1 0, তাহলে 0/0 ফর্ম হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে? এই 0/0 ফর্ম মানে আনডিটারমাইন্ড ফর্ম আরকি। তাহলে তখন ইন্টিগ্রেটেড রেট লটার জাস্ট কোনো মানে থাকছে না। সেইজন্যে এই যে ইন্টিগ্রেটেড রেট ল ফর দ্যা nth অর্ডার রিঅ্যাকশন উইথ n টা নট ইকুয়াল টু 1 এর জন্যই কিন্তু এটা সত্যি। মানে আসলে তুমি যে এই যে ইন্টিগ্রেশনটাকে করেছো, এই ইন্টিগ্রেশনটা যদি n এর ভ্যালু না কোনোভাবে 1 হয়ে যেত, তাহলে dx বাই a মাইনাস x হতো। তখন এরকম টাইপের হতো না, সেটা লগ দিয়ে আসতো। তার মানে এইটা হচ্ছে সত্যি যে ইন্টিগ্রেটেড রেট ল ফর দ্যা nth অর্ডার রিঅ্যাকশন উইথ n নট ইকুয়াল টু 1। আর স্পেশাল কেসে ফর n ইকুয়াল টু 1 কি হবে? আচ্ছা n ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু তোমাকে জাস্ট এটাকে লিখতে হচ্ছে কেমন দেখো, dx বাই এটা a মাইনাস x ইকুয়াল টু k ইনটু dt, এটা ডিফারেন্সিয়াল রেট ল হচ্ছে। তুমি যখন লিমিটটাকে বসাবে t ইকুয়াল টু 0 তে x এর ভ্যালু 0, t ইকুয়াল টু t তে x এর ভ্যালু x যখন তুমি লিখবে তাহলে আল্টিমেটলি দাঁড়াবে ln a বাই a মাইনাস x ইকুয়াল টু হচ্ছে kt। এইটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। অথবা কেউ এটাকে এইরকম ভাবে লিখতে পারে, জাস্ট
কোন একটা সার্টেন টাইমে রিঅ্যাকট্যান্টের কনস্ট্যান্ট এটা বা a মাইনাস এক্সটা সেটা হবে তোমার a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস a ইন্টু টি, এইরকম ভাবেও তুমি লিখতে পারো। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে যে একটা সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট যখন ইনভলভড আছে, সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট ইনভলভ থাকলে তার ইন্ডিকেটেড রেড ডটার জন্য তুমি জাস্ট এই দুটো ফর্মুলা মনে রাখবে। এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য যখন n ইকুয়াল টু 1, আর উপরের যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটা হচ্ছে n ইকুয়াল টু 1 বাদ দিয়ে বাকি যেকোনো ক্ষেত্রে হচ্ছে এটা তোমার সত্যি। তাহলে বোঝা গেল জাস্ট একটা সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট যখন ইনভলভ থাকছে তখন তার ইন্ডিকেটেড রেড লটা অ্যাকচুয়ালি কেমন? ঠিক আছে? কোনো অসুবিধা আছে? না স্যার। হুম। না স্যার। এবারে n এর বিভিন্ন ভ্যালু যদি তুমি ধরো তখন তুমি দেখবে মানে এইখান থেকে বাকি সবকিছু তুমি পেয়ে যাবে। ধরো লেটস সে আমি যদি n এর ভ্যালু 0 ধরতাম, n এর ভ্যালু যদি 0 এখানে ধরতাম এই পার্টিকুলার কেসে, দেখো n এর ভ্যালু 0 হলে এটা মাইনাস হয়ে গেল শুধু। এখানে যদি n এর ভ্যালু 0 করো তাহলে কি হচ্ছে দেখো এখানে একটা মাইনাস থাকছে, আর উপরে n এর ভ্যালু 0 হলে এটা উপরে চলে গেল, এটা a মাইনাস x হলো, মাইনাস এটা উপরে চলে গেল, এটা a হলো, এটা ইকুয়াল টু kt হলো, অর্থাৎ x ইকুয়াল টু kt হয়ে গেল তোমার একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য তোমার ইন্ডিকেটেড রেড লটা এটা। বা এটাকে রিঅ্যাকট্যান্টের রেসপেক্টে যদি কেউ করে, রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা হচ্ছে a মাইনাস এক্স ইকুয়াল টু বেসিক্যালি a মাইনাস kt। এটা দেখো জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য তুমি পেয়ে গেলে। আচ্ছা কেউ যদি এটা বলে যে হাফ অর্ডার রিঅ্যাকশনের জন্য করবে, ধরো n ইকুয়াল টু হাফ করলো, n ইকুয়াল টু হাফ করলে দেখো 1 বাই, খেয়াল করো এখানে যে n এর ভ্যালু যদি হাফ হয় তাহলে হাফ মাইনাস 1, মাইনাস হাফ উপরে চলে গেলে এটা মাইনাস 2 হলো, একবারে বসিয়ে দিচ্ছি। -2, আর এখানে দেখো n এর ভ্যালু যদি হাফ বসিয়ে দাও তাহলে a মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে উপরে চলে গেলে কত? রুট ওভার অফ a মাইনাস এক্স মাইনাস রুট ওভার অফ a ইকুয়াল টু kt। অথবা তুমি যদি এটা বসিয়ে দাও, বুঝতে পারছো? তাই দেখো এখানে এই যে n এর ভ্যালু যদি তুমি এখানে হাফ বসাও তাহলে a টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে উপরে চলে গেলে কত হবে? রুটে হয়ে যাবে এটা। আর এখানে জাস্ট n এর জায়গায় যদি তুমি হাফ বসিয়ে দাও, হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, তাহলে নিচে মাইনাস হাফ আছে মানে উপরে হচ্ছে -2 হয়ে গেল এটা। তাহলে এবারে তুমি এই মাইনাসটাকে হটিয়ে দাও, তাহলে এটাকে রুট ওভার অফ a মাইনাস রুট ওভার অফ, বা অন্যভাবে করলে, আচ্ছা ঠিক আছে, মানে এটাকে 1 সেকেন্ড, এটাকে তুমি এইভাবে লেখো, রুট ওভার অফ a মাইনাস এক্স ইকুয়াল টু রুটে মাইনাস হাফ কেটে। তাহলে যদি হাফ অর্ডার রিঅ্যাকশনস হয় তাহলে তুমি এখান থেকে ওই মানে n এর ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছ, বসিয়ে দিয়ে তুমি এটা পেয়ে যাচ্ছ, তাই তো? ঠিক করলাম তো? দাঁড়া 1 সেকেন্ড। হুম, ঠিক আছে। এটা হলো। এটা হাফ অর্ডার রিঅ্যাকশনের জন্য। ধরো আরেকটা করে দিই, ধরো n ইকুয়াল টু 2 যদি হতো, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন যদি হতো, তাহলে এখানে দেখো n এর ভ্যালু 2 বসিয়ে দিলে 2 মাইনাস 1 মানে 1 হয়ে যাচ্ছে। এখানে 2 বসিয়ে দিলে তাহলে কি দাঁড়াচ্ছে বেসিক্যালি? দেখো 1 বাই a মাইনাস এক্স মাইনাস 1 বাই a ইকুয়াল টু kt। তাহলে অর এখান থেকে তুমি এইটাও লিখতে পারো 1 বাই a মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই a প্লাস kt, এইটা একটা পার্ট। অথবা এখানে সিম্পলিফিকেশনটা করো, তাহলে x বাই a ইন্টু a মাইনাস এক্স ইকুয়াল টু kt। অ্যান্ড সো অন, ইত্যাদি ইত্যাদি। মানে তাহলে কি বলছি দেখো, তাহলে এটা কথা হচ্ছে যে
এই যেটা ফর্মুলাটা লিখেছি এটা হচ্ছে n equal to 1 বাদ দিয়ে বাকি যে কোনো ক্ষেত্রে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। আর তারপরে স্পেশাল কেসে n equal to 1 এর জন্য তুমি জাস্ট এই যে এক্সপ্রেশনটা nth অর্ডার রিঅ্যাকশনের যে ইন্টিগ্রেটেড রেট লয়ের যে এক্সপ্রেশন সেখানে n equal to directly 1 বসিয়ে হবে না। তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে n এর জন্য তোমাকে আলাদা করে ডিফারেন্সিয়াল রেট লটাকে ইন্টিগ্রেট করে ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করতে হবে। আর যেটা nth অর্ডার রিঅ্যাকশনের জন্য লিখেছি সেটা n equal to 0, 1, 0, হাফ, 2, 3 সবার ক্ষেত্রে তুমি এটাকে করতে পারবে। মানে n equal to 3 এর জন্য দেখো আবার একই রকম ভাবে তুমি করতে পারবে। n equal to 3 যখন করবে এখানে n এর জায়গায় 3 বসিয়ে তাহলে 1 এর 2 হয়ে গেল। 1 এর 2 হলো। এটা 1 বাই a মাইনাস x তার স্কয়ার হয়ে গেল মাইনাস 1 বাই a স্কয়ার হয়ে গেল। এটা বেসিক্যালি তোমার কেটি হয়ে যাচ্ছে। অথবা তুমি এটাকে 1 বাই a মাইনাস x তার স্কয়ারটা হয়ে যাচ্ছে 1 বাই a স্কয়ার প্লাস 2 কেটি। তা থার্ড অর্ডার রিঅ্যাকশন যেখানে একটাই তোমার রিঅ্যাকশন ইনভলভ আছে তার জন্য তুমি ইন্টিগ্রেটেড রেট লটাকে এইরকম ভাবে লিখতে পারছো। হুম? তাহলে এই হচ্ছে ইন্টিগ্রেটেড রেট লয়ের জায়গাটা। তাহলে এটা আমরা বললাম। আচ্ছা এবারে এইখান থেকে কতগুলো জিনিস একটুখানি বলার দরকার আছে। সেটা হচ্ছে যে যে তোমার কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে। সেটা হচ্ছে যে ধরো তুমি হাফ লাইফ টাইম হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। হাফ লাইফ টাইম। হাফ লাইফ টাইমটা কি? না হাফ লাইফ টাইম একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন তার ইনিশিয়াল ভ্যালুর অর্ধেক হবে। মানে এটা দাঁড়াচ্ছে at t equal to t half কি হবে? রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন a মাইনাস x টা হচ্ছে তোমার a বাই 2 হবে এইটা। তা যদি হয় তাহলে দেখো n not equal to 1 হলে হাফ লাইফ টাইমে যখন তুমি এক্সপ্রেশনটাকে বের করবে কি করে বের করবে দেখো এই যে এক্সপ্রেশনটা আছে এখানে t এর জায়গায় t হাফ বসাবো যখন a মাইনাস x টা হচ্ছে a বাই 2 হবে। তার মানে কি দাঁড়াচ্ছে এটা? আমি একবারে করে দিচ্ছি যে t হাফটা হয়ে গেল সরি t হাফটা দেখো 1 বাই k ইন্টু n মাইনাস 1 এটা যেমন আছে আছে এখানে হচ্ছে দেখো খেয়াল করে যে এই যে ইকুয়েশনে টি হাফটা হচ্ছে 1 বাই কে ইন্টু এন মাইনাস 1 হলো যখন হাফ লাইফ টাইম হবে এ মাইনাস এক্সটা হচ্ছে এ বাই 2 এ মাইনাস এক্সটা এ বাই 2 হবে তার মানে উপরে পাঠিয়ে দিলে কি দাঁড়াচ্ছে এ বাই 2 তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1 মাইনাস 1 1 বাই এ টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1 এইটা হচ্ছে তোমার হাফ লাইফ টাইমের একদম এক্সপ্রেশন বেরিয়ে গেল মানে এটাকে একটু ভালো করে লিখবো দাঁড়াও, এক সেকেন্ড 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হলো মাইনাস 1 হলো নিচে কি রইল কে ইন্টু n মাইনাস 1 আছে আর এখানে 1 বাই এ টু দি পাওয়ার n মাইনাস 1 আছে। এবারে তোমার n ইকুয়াল টু 1 বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে হাফ লাইফ টাইম যদি তুমি বের করতে চাও এই ফর্মুলা থেকে বের করে ফেলতে পারবে। আর ফর n ইকুয়াল টু 1 কি হবে? এটা হচ্ছে ln 2 বাই k হয়ে যাচ্ছে কারণ এই যে এক্সপ্রেশনটা আছে হাফ লাইফ টাইম মানে এতে ইন্ডিকেটেড রেট ল যেটা আছে এখানে এখানে a মাইনাস x এর জায়গায় a বাই 2 তুমি বসাতে তাহলে ln 2 হয়ে গেল টি হাফটা হয়ে গেল ln 2 বাই k ln 2 বাই k আর ln 2 এর ভ্যালু 0.693 হয় 0.693 বাই k তাহলে হাফ লাইফ টাইমটা দেখো তুমি জাস্ট এবারে আমি ওইটা বারবার করে বসিয়ে বসিয়ে দেখিয়ে দিচ্ছি না এটা তোমাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিতে পারি তো ফাইন টি হাফ ফর n ইকুয়াল টু ধরো তোমার এই ধরো জিরো অর্ডার রিয়াকশন হাফ অর্ডার রিয়াকশন সেকেন্ড অর্ডার রিয়াকশন থার্ড অর্ডার রিয়াকশন এক্সেট্রা
তাহলে এই এক্সপ্রেশনে তুমি n এর জায়গায় 0, হাফ, 2, 3 একটা শুধু বসানো যাবে না। বসিয়ে তুমি টি হাফের এক্সপ্রেশনগুলো তুমি পেয়ে যাবে। আচ্ছা, এবারে এইখান থেকে একটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এই যে তোমার সেটা n equal to 1 হোক বা না হোক, প্রত্যেকের ক্ষেত্রেই এটা দেখতে পাচ্ছ যে টি হাফটা proportional to 1 by a to the power n minus 1. দিস ইজ এ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট অবজারভেশন যে তোমার এখান থেকে অনেক কিছু করতে পারা যাবে যে যখন একটা রিঅ্যাকশন অর্ডার-টর্ডার ইত্যাদি বের করতে হবে ইউজিং দ্য হাফ লাইফ মেথড, তখন কিন্তু এই এক্সপ্রেশনটা খুব কাজে লাগবে যে হাফ লাইফ টাইমটা ইনিশিয়াল কনস্ট্যান্টের সাথে রিঅ্যাকট্যান্ট যদি হয় তার a to the power n minus 1 এর সঙ্গে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? এটা একটা ভীষণ ইম্পোর্টেন্ট অবজারভেশন, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা একটা। আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমি নিয়ে মাথা ঘামাবো সেটা হচ্ছে তোমার টাইম অফ কমপ্লিশন। টাইম অফ কমপ্লিশন। আচ্ছা, এই টাইম অফ কমপ্লিশন এর ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে তুমি মানে টাইম অফ কমপ্লিশন এর একটা পার্টিকুলার টাইম যে টাইমে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন হয়ে 0 হয়ে গেছে। তাহলে হচ্ছে at t equal to t completion a minus x equal to তোমার 0 হয়ে যাবে। আচ্ছা, তাতে তুমি যেটা পাবে যে কেবলমাত্র তোমার ওই এক্সপ্রেশনে বসালে যে রিঅ্যাকশনের অর্ডার যদি 1 এর থেকে কম হয় তখনই রিঅ্যাকশনটা ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে। তাহলে এই রিঅ্যাকশন can be completed in a finite time if n টা less than 1. ইকুয়াল টু হলে হবে না। যদি অর্ডারটা 1 এর থেকে কম হয় তখনই রিঅ্যাকশন ফাইনাইট টাইমে কমপ্লিট হবে। রিঅ্যাকশনের অর্ডার যদি 1 বা 1 এর থেকে বেশি হয় তাহলে সেই রিঅ্যাকশন কখনো ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারে না। হুম? এবং তখন টাইম অফ কমপ্লিশনটা কি? when n টা less than 1, then when n টা less than 1, then টাইম অফ কমপ্লিশন তার একটা এক্সপ্রেশন হবে কত? সেটা হচ্ছে তোমার a to the power 1 minus n by k into 1 minus n. এইটা হচ্ছে তোমার টাইম অফ কমপ্লিশনের এক্সপ্রেশন। এইটা। হ্যাঁ, এটা হচ্ছে যখন n এর ভ্যালুটা লেস দ্যান 1 তখনই এই এক্সপ্রেশনটা, আর n এর ভ্যালু গ্রেটার দ্যান 1 বা ইত্যাদির জন্য হচ্ছে এগুলো তোমার ভ্যালিডই হবে না। n টা যদি গ্রেটার দ্যান 1 হতো বা n টা যদি 1 হয়ে যেত তখন তুমি বুঝতে পারবে টাইম অফ কমপ্লিশনের ভ্যালুটা আইদার নেগেটিভ না হলে তোমার ইনফিনিটি ইত্যাদি তোমার বের হবে। তার মানে বোঝাই যায় যে মানে ওটা ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারছে না। তাহলে তোমার টাইম অফ কমপ্লিশনটা যে a to the power 1 minus n by k into 1 minus n। যেমন ধরো লেটস সে 0 অর্ডার বা হাফ অর্ডার রিঅ্যাকশন, তার ক্ষেত্রে টাইম অফ কমপ্লিশন তুমি এখান থেকে বের করতে পারবে। ধরো যদি এমন হতো যে ধরো তুমি এখান থেকে ফর n equal to 0 টাইম অফ কমপ্লিশনটা কত হবে? n এর ভ্যালু যদি 0 বসাও দেখো a by k এটা। আর এখানে যেটা মানে হাফ লাইফ টাইমটাও তুমি এখান থেকে বের করতে পারো, এটা a by 2k হয়ে যাবে আরকি এটা। এক্ষেত্রে মানে এটা বলে নিই, এটা মানে হাফ লাইফ টাইমটাতে তুমি করে দেবে a by 2k হবে এবং এই পার্টিকুলার ক্ষেত্রে টাইম অফ কমপ্লিশন হচ্ছে 2 into হাফ লাইফ টাইম হয়। দিস ইজ ইম্পোর্টেন্ট। আবার ধরো আরেকটা রিঅ্যাকশন ফর n equal to যদি হাফ হতো তাহলে টাইম অফ কমপ্লিশনটা কত হতো? দেখো এখানে যদি হাফটা বসাও তাহলে 1 মাইনাস মানে রুটে হলো ডিভাইডেড বাই তোমার কে, এখানে n এর জায়গায় হাফ বসিয়ে দিলে 1 মাইনাস হাফ মানে হাফ, তাহলে 2 টা উপরে পাঠিয়ে দাও 2 রুটে বাই কে। এটা যে টাইম অফ কমপ্লিশন হয়ে যাচ্ছে সময়। ঠিক আছে? তাহলে একমাত্র সেই সমস্ত রিঅ্যাকশনস গুলি ফাইনাইট টাইমে কমপ্লিট হবে যে রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্ডারটা তোমার 1 এর থেকে কম হচ্ছে। রিঅ্যাকশনস অফ অর্ডার 1 বা 1 এর থেকে যদি বেশি হয়ে যায় সেই রিঅ্যাকশন কিন্তু কখনোই তোমার ফাইনাইট টাইমে কমপ্লিট হতে পারবে না। ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে আমি কি আলোচনা করলাম? দেখো এই যতটুকু বললাম সেইটুকুর মধ্যেই না তুমি যদি জাস্ট
হয়তো যখন তুমি বিএসসি তে পড়েছো হয়তো অনেক কিছু তোমাকে করতে হয়েছে, এত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট n ইকুয়াল টু 1 টা আলাদা করে করো আর n নট ইকুয়াল টু 1 টাকে আলাদা করে করো, এই দুটোকে করলেই কিন্তু বাকি সবকিছু তুমি করে ফেলতে পারছো। এবারে কিছু স্পেশাল জিনিসপত্র আছে, সেগুলো আমি পরে বলছি। আচ্ছা, নেক্সট তুমি চলে এসো এখানে। দেখো আমি কি করেছিলাম, প্রথমেই লিখেছিলাম যে রিঅ্যাকশন ইনভলভিং অনলি ওয়ান রিঅ্যাক্ট্যান্ট। এবারে যদি একাধিক রিঅ্যাক্ট্যান্ট ইনভলভ থাকে তাহলে কি হবে? নেক্সট হচ্ছে, ধরো বললাম যেটা রিঅ্যাকশন ইনভলভিং মোর দেন ওয়ান রিঅ্যাক্ট্যান্ট। একটার বেশি রিঅ্যাক্ট্যান্ট থাকলে তুমি ব্যাপারটাকে কি করে ম্যানেজ করবে? দেখো সহজ সিচুয়েশনে এটা করি। ধরো এ প্লাস বি বাই রেট কনস্ট্যান্ট কে ধরো প্রোডাক্টে যাচ্ছে। আচ্ছা, এবারে আমি এখানে ইনিশিয়ালি টি ইকুয়াল টু 0 তে এই এ এর যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাকে ধরো স্মল এ লিখলাম, বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন স্মল বি লিখলাম, প্রোডাক্টটা ধরে নাও 0 নিলাম। অ্যাট এ টাইম টি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমে গেল এ মাইনাস এক্স। আচ্ছা, এবারে সুবিধার জন্য আমি না এ আর বি এর স্টোইচিওমেট্রিতে 1 ধরে করছি, আর এ আর বি এর স্টোইচিওমেট্রি যদি আলাদা হতো তাহলে তার মতো করে জিনিসটা চেঞ্জ হতো। তাহলে বি এর কনসেন্ট্রেশন হবে বি মাইনাস এক্স। তাহলে যদি এ প্লাস টু বি থেকে প্রোডাক্ট হতো, তাহলে এ যদি এক্স ডিসঅ্যাপিয়ার করে তাহলে বি তোমার 2x ডিসঅ্যাপিয়ার করতো, তখন সেটা আলাদা, আর প্রোডাক্ট কিছু একটা হবে। আর এবারে ধরে নিচ্ছি আমি যেটা প্রথম সিচুয়েশনে, যে ধরো একটা এটা একটা অর্ডারটা হচ্ছে 2, মানে অর্ডার, মানে এটা একটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। অর্ডার উইথ রেসপেক্ট টু এ হচ্ছে তোমার ধরো 1, অর্ডার উইথ রেসপেক্ট টু বি হচ্ছে 1, তাহলে ওভারঅল অর্ডার ধরো ওভারঅল অর্ডারটা হচ্ছে তোমার 2 এটা। তাহলে এর ক্ষেত্রে ডিফারেন্সের রেট লটা হয়ে যাবে dx dt ইকুয়াল ওই যে মাইনাস ডি এ মাইনাস এক্স বাই ডিটি, বা মাইনাস বি মাইনাস ডি ডিটি অফ বি মাইনাস এক্স, যাই করো না কারণ আলটিমেটলি ডিএক্স বাই ডিটি হয়ে যাবে। এটা কে ইন্টু এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স, এর দুটোরই অর্ডার যেটা এক এক বলেছি, এরো পাওয়ার 1 এরো পাওয়ার 1, এটা হলো ঠিক আছে। এটা হচ্ছে তোমার ডিফারেন্সের রেট লটা। আচ্ছা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু ডিটি, এটা ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি এটাকে ইন্টিগ্রেট করবে। যখন টাইমটা 0 থেকে টিতে হচ্ছে তখন এক্সটা হচ্ছে 0 থেকে তোমার এক্স হচ্ছে। এবারে এই বাঁ দিকের পার্টটা তুমি কেমন করে ইন্টিগ্রেট করবে? দেখো এটা ইন্টিগ্রেট করার সুবিধা হচ্ছে, তুমি প্রথমে এই এ মাইনাস বি দিয়ে ভাগ করে দাও, আর উপরে এটাকে এইভাবে লেখো এ মাইনাস এক্স মাইনাস বি মাইনাস এক্স ডিভাইডেড বাই, আমি একটা করে দেখাচ্ছি, এ মাইনাস এক্স ইন্টু বি মাইনাস এক্স ইন্টু ডিএক্স, এরকম ভাবে লেখো। দেখো এই উপরে যে পার্টটা লিখলে এক্স এস কেটে চলে গিয়ে উপরে এ মাইনাস বি হলো, নিচে এ মাইনাস বি আছে, তোমার কেটে কুটে গেল, কেটে কুটে গিয়ে তোমার বেসিক্যালি কে ইন্টু ইন্টিগ্রাল ডিটি, এটা 0 থেকে টি, এটা হচ্ছে 0 থেকে এক্স, এরকম তোমার হবে। এটা 1 বাই এ মাইনাস বিটা যেমন আছে থাক, এটা ডিএক্স বাই, দেখো এ মাইনাস এক্স এ মাইনাস কেটে গিয়ে বি মাইনাস এক্স ডিএক্স হলো, তার লিমিটটা হচ্ছে 0 থেকে এক্স অব্দি, মাইনাস বি মাইনাস এক্স কেটে চলে যাচ্ছে, ডিএক্স বাই এ মাইনাস এক্স থাক, এইটা ও ডিএক্স দুবার হয়ে গেল না, ডিএক্স বাই এ মাইনাস এক্স থাক, কারণ এই যে বি মাইনাস কেটে চলে গেল, এইটা 0 থেকে এক্স অব্দি, এটা তোমার কে ইন্টু টি হয়ে গেল। তাহলে এবারে জাস্ট খুব সহজেই তুমি ইন্টিগ্রেটটাকে করে ফেলতে পারবে। হুম, এটা 1 ওভার এ মাইনাস বি, এইটা হচ্ছে এল এন বি বাই বি মাইনাস এক্স, এটা মাইনাস এল এন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি, বা এখান থেকে তোমার ধরো এল এন বি ইন্টু এ মাইনাস এক্স বাই এ ইন্টু বি মাইনাস এক্স, এইটা
ইকুয়াল টু ধরো তোমার মানে 1/ab তুমি লিখতে পারো এখানে বা এখানে ডান দিকে ওটা পাঠিয়ে দিতে পারো আর কি, সেটা কিছু না। মানে এই যে 1/ab পার্টটা তুমি এখানেও রাখতে পারো বা এখানেও রাখতে পারো, এটা k ইন্টু a মাইনাস b ইন্টু ধরো তোমার t। বা এক কাজ করি, এটাকে বড় বাঁ দিকেই রাখি, বুঝলে? এটা 1/a মাইনাস বিটা থাক, বুঝলে কে। তাহলে এইটা হচ্ছে দেখো একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, যেখানে কিন্তু দুটো রিয়াক্টান্ট ইনভলভ আছে এবং প্রথম রিয়াক্টান্টের রেসপেক্টে অর্ডারটা হচ্ছে তোমার 1, সেকেন্ডটার রেসপেক্টে অর্ডারটা হচ্ছে 1। তাহলে এই ধরনের সিচুয়েশনে তোমার ইন্টিগ্রেটেড রেট লটাকে তুমি কেমন করে অঙ্কটাকে কষলো সেটাও তুমি বুঝতে পারলে এবং আলটিমেটলি এটা তোমার দাঁড়াবে এটা। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে না, এই যে ইকুয়েশনে তুমি ডিরেক্টলি a ইকুয়াল টু b বসাতে পারবে না। মানে ওয়ান ক্যানট পুট a ইকুয়াল টু b ইন দিস ইকুয়েশন। কেন? দেখো সরাসরি কিন্তু a ইকুয়াল টু b তুমি বসাও, এটাও সেই বাঁ দিকটা দেখো 0/0 ফর্ম এসে গেল। মানে যদি a ইকুয়াল টু b বসাও, ডিনোমিনেটর 0 হলো, আর এখানে ইকুয়াল টু বসালে দেখো ln 1 হয়েছে, সেটা 0 হয়ে যাচ্ছে, এটা 0/0 ফর্ম হয়েছে। ওয়ান ক্যানট পুট a ইকুয়াল টু b ইন দিস ইকুয়েশন। তার মানে এই যে এক্সপ্রেশনটা লিখেছি, তার মানে দিস ইকুয়েশন ইজ ভ্যালিড ফর a নট ইকুয়াল টু b। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেস্ট্রিকশন। তাহলে এই ইকুয়েশনটা, এটা একটা সেকেন্ড অর্ডার, মানে সেকেন্ড অর্ডার রেট ল ফলো করে আর কি। সেকেন্ড অর্ডার রিয়াকশন তার জন্য ইন্টিগ্রেটেড রেট ল, যেখানে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট, সরি, দুটোকে রিয়াক্ট্যান্টটাকে তাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন গুলো আলাদা যদি হয়, তখনই কেবলমাত্র এটা সত্যি। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তাহলে এটা একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন হলো, দুটো রিয়াক্ট্যান্ট ইনভলভ আছে, কিন্তু যেখানে তোমার এ আর বি আলাদা। আচ্ছা, এ ইকুয়াল টু বি হলে কি হতো, এখানে দেখো যদি এ ইকুয়াল টু বি করে ফেলতাম, তখন ডিএক্স ডিটিতে কে এ মাইনাস এক্সটা স্কোয়ার হয়ে যেত। সেটা এক্স্যাক্টলি আগের সিচুয়েশন, মানে সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট করে যেমন তোমার সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল রেট ল হতো, ডিএক্স ডিটি ইকুয়াল টু কে মাইনাস এক্স স্কোয়ার হতো। তাহলে এ ইকুয়াল টু বি করে দিলে এক্স্যাক্টলি সেটাই হবে। তার মানে এটা খেয়াল রাখবে যে when a equal to b, তুমি সরাসরি এখানে বসাতে পারবে না, এই ইকুয়েশনে বসাতে পারবে না, কিন্তু তুমি আলাদা করে করতে পারবে। তখন সেটা হয়ে যাবে কি, when a equal to b, তখন ইন্টিগ্রেটেড ডেল ডট a মাইনাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস kt, এরকম হয়ে যাবে, যেটা আগে অলরেডি করা আছে। অথবা এক্স বাই a ইন্টু a মাইনাস এক্স ইকুয়াল টু kt, এটা এটা ঠিক আছে। তো বোঝা গেল, যদি একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, যে রিয়াকশনটা এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, তার জন্য ইন্টিগ্রেটেড রেট লটাকে বললাম। তাহলে এ নট ইকুয়াল টু বি এর জন্য এটা সত্যি, এ ইকুয়াল টু বি হয়ে গেলে কিন্তু তোমার ওই আগে তোমার ডিফারেন্সিয়াল রেট লতেই তোমাকে এ ইকুয়াল টু বি বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে তোমাকে আলাদা করে ইন্টিগ্রেট করতে হবে। আলাদা করে ইন্টিগ্রেট করলে সিঙ্গেল রিয়াকশন থেকে প্রোডাক্ট করে যেমন ইন্টিগ্রেটেড রেট লটা হয়, এক্স্যাক্টলি সেটাই তুমি পৌঁছাতে পারবে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এই যে 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 তোমার একটা সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের একটা কনসেপ্ট আছে। এই সিউডো ইউনিমলিকুলার রিয়াকশনের কনসেপ্টটা কিরকম দেখো, মানে যেটা সেকেন্ড অর্ডার রিয়াকশন থেকে তুমি বুঝতে পারবে। বাট এমনিতে ব্যাপারটা খুব সহজ। সেটা হচ্ছে এই যে ধরো যদি এরকম সিচুয়েশন হয় তোমার, ধরো তুমি হয়তো একাধিক রিয়াকট্যান্ট, আমি জেনারেল ওয়েতেই বলছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 করে বাই রেট কনস্ট্যান্ট কে ধরো প্রোডাক্ট হয়েছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 থেকে তোমার ধরো প্রোডাক্ট হয়েছে। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে আমি ধরো এরকম বললাম যে টি ইকুয়াল টু জিরোতে এর কনসেন্ট্রেশনটা স্মল এ, এর কনসেন্ট্রেশন স্মল বি, এর কনসেন্ট্রেশন স্মল সি, ইত্যাদি ইত্যাদি। আর অ্যাট এ টাইম টি, এইটা ধরো মানে
জাস্ট সিম্পলি এটা এইরকম ভাবে লিখলাম। আচ্ছা, একই স্টোইচিওমেট্রি ধরো এরকমই ধরো লিখছি তোমার মানে ঠিক আছে, এটাকে ধরো a মাইনাস এক্স হলো, এটা b মাইনাস এক্স হলো, এটা c মাইনাস এক্স হলো অ্যান্ড সো অন। এটা তাহলে এবারে ধরে নাও অর্ডার উইথ রেসপেক্ট টু a, সেটা ধরে নাও তোমার n1, অর্ডার উইথ রেসপেক্ট টু b ধরে নাও তোমার n2, অর্ডার উইথ রেসপেক্ট টু c ধরে নাও তোমার n3 অ্যান্ড সো অন। এটা তাহলে ডিফারেন্সিয়াল রেট লটা কি হবে? dx dt লিখলাম k ইন্টু a মাইনাস এক্স তার পাওয়ার ধরো n1, b মাইনাস এক্স তার পাওয়ার n2, c মাইনাস এক্স তার পাওয়ার n3 ডট ডট ডট, এটা তোমার দাঁড়াচ্ছে। এ পর্যন্ত হলো। আচ্ছা, এবারে এমন যদি হতো, ধরো এরকম বললাম যে যে ধরো কনসেন্ট্রেশন অফ বি, মানে এইভাবে লিখি যে যে কোনো একজন বাদ দিয়ে বাকিদের কনসেন্ট্রেশন ধরে নাও হিউজ এক্সেস। বললাম যে কনসেন্ট্রেশন অফ all the reactants, একটা initial concentration of all the reactants except one, say A is huge ধরো। তার মানে কি বলতে চাইছি যে বি সি এর যে কনসেন্ট্রেশনটা, এগুলো মাঝ গ্রেটার দেন এর কনসেন্ট্রেশন, এটা ঠিক আছে। তার মানে বি সি এরা যদি মাঝ গ্রেটার দেন এ হয়, তার মানে সাডেনলি বি সি এরা সব মাঝ গ্রেটার দেন এক্সও হবে, কারণ রিয়াক্ট্যান্টটা এক্স অ্যামাউন্ট ডিসঅ্যাপিয়ার করেছে। এবারে এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম এ হতে পারে, কারণ তারপরে যেটা হবে যে একটা রিয়াকশন শেষ হয়ে যাবে, মানে রিয়াকশন বন্ধ হয়ে যাবে। তার মানে যদি বি সি তাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা এ তার তুলনায় অনেক অনেক বেশি হয়, তাহলে যে কোনো একটা মুহূর্তে এ কতটা ডিসঅ্যাপিয়ার করে তার তুলনায় বেশি হবেই। এটা তখন তুমি কি করতে পারছো, দেখো বি মাইনাস এক্সটাকে তুমি, এক্স যদি বি এর রেসপেক্টে খুব ছোট বড় হয়ে যায়, এক্স যদি বি এর রেসপেক্টে খুব ছোট হয়ে যায়, এটা অ্যাপ্রক্সিমেটলি বি লিখতে পারো। অর সি মাইনাস এক্সটাকে তুমি কি অ্যাপ্রক্সিমেটলি সি লিখতে পারো অ্যান্ড সো অন। তখন তোমার কি হবে? তখন দেখো, তখন রেট অফ দ্য রিয়াকশন dx হয়ে যাবে কে এর পাওয়ার n1, বি এর পাওয়ার n2 ইত্যাদি করে, সরি, তখন হচ্ছে এ মাইনাস এক্স টা কাজ রইল, কারণ এ মানে এটা তো মাঝ গ্রেটার দেন এক্স বলা হচ্ছে না, এ বাদ দিয়ে বাকিদের কথা বলা হচ্ছে, মানে বি সি তারা হচ্ছে এক্স এ, তাহলে এটা এ মাইনাস এক্স তার পাওয়ার তোমার n1 হলো, তারপরে বি এর পাওয়ার n2, সি এর পাওয়ার n3 ডট ডট ডট, এটা তার মানে তুমি এটাকে তখন একটা লিখতে পারো একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট ইনটু এ মাইনাস এক্স তার পাওয়ার n1 হিসেবে লিখতে পারছো, ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন থেকে। এইটা এরকম তুমি লিখতে পারছো, যেখানে কে এফেক্টিভটা হচ্ছে তোমার কে তো যেমন ছিল ছিল, বি তার পাওয়ার n2, সি তার পাওয়ার n3 ডট ডট ডট, এইটা। তো দেখো এই যে যেটা দাঁড়াচ্ছে যে এই যে মানে এখন তুমি আলটিমেটলি স্টার্টটাকে করেছিলে কি দিয়ে, না অনেকগুলো রিঅ্যাকট্যান্ট ছিল, সেই মতো করে একটা ডিফারেন্সিয়াল রেট ল ছিল, যেখানে অনেকগুলো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন তখন ইনভলভ। কিন্তু যদি একটাকে বাদ দিয়ে, এখানে আমি পার্টিকুলার এটাকে বললাম, বাদ দিয়ে বাকিরা যদি হিউজ এক্সেস থাকে, তাহলে দেখো তারা অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাজ এ একটা কনস্ট্যান্টের মতো ট্রিটেড হচ্ছে। এইটা এইটা বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে তোমার মানে অনেকগুলো রিঅ্যাক্ট্যান্ট ইনভলভ, কিন্তু মনে হচ্ছে যেন একটা রিঅ্যাকট্যান্টের উপরই রিঅ্যাকশনটা ইনভলভ করছে। এটা বেসিক্যালি সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন হলো, সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এখানে নামগুলো কিছুটা মিসলিডিং, মানে ইউনিমলিকুলার মানে মলিকুলারিটির কনটেক্সটে এটা ইউনিমলিকুলার নাও হতে পারে। যেটা কথা সেটা হচ্ছে এই যে একাধিক রিঅ্যাকট্যান্ট ইনভলভ আছে, কিন্তু রেড লতে মূলত টেক পার্ট করবে কোনটা, না সেই সেই পার্টিকুলার রিঅ্যাকট্যান্টটা যার কনসেন্ট্রেশনটা হচ্ছে অন্যদের তুলনায় অনেক অনেক কম আছে, সেই আলটিমেটলি ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশনকে কন্ট্রোল করবে। বুঝতে পারলে সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন জিনিসটা? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা,
তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেটা হচ্ছে ধরো একটা থার্ড অর্ডার রিঅ্যাকশন। থার্ড অর্ডার রিঅ্যাকশন বিভিন্ন সিচুয়েশন এ থেকে প্রোডাক্ট হতে পারে বাই রেট কনস্ট্যান্ট কে, অথবা এ প্লাস বি থেকে প্রোডাক্ট হতে পারে বাই রেট কনস্ট্যান্ট ধরো কে, অথবা এ প্লাস বি প্লাস সি থেকে প্রোডাক্ট করতে পারে বাই রেট কনস্ট্যান্ট কে। আর এবার ওভারঅল অর্ডারটা কিন্তু ৩, তাহলে এখানে এ এর রেসপেক্টে থার্ড অর্ডার, এখানে হয়তো এ এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, অথবা বি এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার, এ এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, বা এই পার্টিকুলার এখানে ৩ জনের রেসপেক্টে ধরে নাও ফার্স্ট অর্ডার। তাহলে বিভিন্ন সিচুয়েশন গুলো আছে আরকি এইটা। তাহলে থার্ড অর্ডার রিঅ্যাকশন এরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে। এবার যখন একাধিক রিঅ্যাকশন ইনভলভ তখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন এ বি বা এ বি সি তারা সমানও হতে পারে, আলাদাও হতে পারে। হুম? বিভিন্ন সিচুয়েশনে তাহলে ডিরাইভ দ্য ইন্টিগ্রেটেড রেট লস ফর ভ্যারিয়াস সিচুয়েশন। বিভিন্ন সিচুয়েশনে তুমি ইন্টিগ্রেটেড রেট লস গুলোকে বের করবে। হুম? এটা আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা অ্যাভারেজ লাইফ টাইম বলে ব্যাপার আছে। স্যার একবার আগের স্লাইডটা দেখাবেন? হ্যাঁ, দেখা দেখো। স্যার বলছি ওই এ প্লাস বি প্লাস সি যখন বললেন ওটা তো এরকম সিচুয়েশনেও কি ধরতে পারি, মানে এ আর বি এর কনসেন্ট্রেশন হিউজ অ্যামাউন্টে আছে, সিটা কম, এভাবেও কি একটা সিচুয়েশন ধরে হ্যাঁ, করবো? না, 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 সেইটা করলে তোমার সিউডো ইউনিমলিকুলার হয়ে গেল। সেটাকে আর আলাদা করে করতে হ্যাঁ হবে না। হ্যাঁ। সেটা তো আমি জেনারেল, ওই জন্য এখানে জেনারেল সিচুয়েশনের ব্যাপারটাকে বলে দিয়েছি। তুমি এখানে যেটা করবে যে ধরো এ বি সি প্রত্যেকের রেসপেক্টে ফার্স্ট অর্ডার, তাহলে প্রথম সিচুয়েশনে ধরবে যে এ বি সি তাদের কনসেন্ট্রেশন তিনটেই আলাদা। সেকেন্ড সিচুয়েশনে ধরবে দুজনের কনসেন্ট্রেশন একই, থার্ডটা আলাদা। আর থার্ড সিচুয়েশনে ধরবে তিনটে কনসেন্ট্রেশনই একই। এই তিনটে কেস তুমি করলে আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার। হুম, এটা বুঝেছো? আচ্ছা, অ্যাভারেজ লাইফ টাইম এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের একটা প্রপার্টি। মানে এটা হচ্ছে, মানে এটা এটা আমি মূলত ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্যই বলবো। ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন পি অ্যাভারেজটা হচ্ছে 1/k হয়। ঠিক আছে? এবং দেখো এর হাফ লাইফ টাইম যেটা, এটা এটা অ্যাভারেজ লাইফ টাইম। আর হাফ লাইফ টাইম তুমি জানো টি হাফটা হচ্ছে 0.693/k। মানে এটা তাহলে কি হয়ে যাবে? এইটা। তাহলে এই দুটো থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যে টি হাফটা এটা হয়ে যাচ্ছে 0.693 ইন্টু টি অ্যাভারেজটা। ঠিক আছে? এবং এবং সাডেনলি টি অ্যাভারেজটা গ্রেটার দেন টি হাফ। একটা অ্যাডিশনাল জিনিস তোমাকে একটুখানি মাথায় রাখবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা। তো দেখো, তো এবারে আমরা এই যেটা বলেছি এইখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম করার চেষ্টা করব। ধরো আমি মানে তোমাকে কিছু প্রবলেম একটুখানি আলোচনা করে নিই আরকি এখান থেকে। তুমি যখন মানে আসলে এই চ্যাপ্টারটা থেকে না প্রচুর নিউমেরিক্যাল প্রবলেমস আছে। মানে এখান থেকে প্রচুর কোয়েশ্চেনস আছে। মানে জ্যাম বলো, নেট বলো, ইউনিভার্সিটি এক্সাম বলো, প্রত্যেকটা জায়গাতে না এখান থেকে প্রচুর কোয়েশ্চেনস কিন্তু পরীক্ষায় তোমার আসে আরকি। হুম? ধরো আমি এরকম একটা সিচুয়েশন বলছি। আ
এক সেকেন্ড। তো জিনিসটাকে সামারাইজ করা হলো, এবারে বিভিন্ন রকমের প্রবলেম আলোচনা করা যায়। ধরো বলা হচ্ছে যে এই রিয়াকশন এ থেকে প্রোডাক্ট gives a linear plot of 1 by air concentration versus T of intercept thousand 100 liter mole inverse and slope three into 10 to the power -2 liter mole inverse second inverse। বলা হচ্ছে what is the order of the reaction। what is the order of the reaction। তার সঙ্গে বলা হচ্ছে ক্যালকুলেট T half for the reaction। এটা পার্টিকুলার প্রবলেম যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2008 এ পড়েছে। ঠিক আছে। আচ্ছা, এই ধরনের প্রবলেম তুমি কেমন করে সলভ করবে দেখো। দেখো একটা জিনিস অলরেডি আমি এটা সলিউশনটাকে করছি। দেখো আমরা এই যে একটা আমি তো অর্ডারটা এখানে এখনো বলে দেয়নি কিছু, জাস্ট সিঙ্গেল রিঅ্যাকট্যান্ট এ থেকে ধরো প্রোডাক্টে যাচ্ছে, এ থেকে যদি প্রোডাক্টে যায় তাহলে তার ইন্ডিকেটর রেড লটা কেমন দেখতে হয়। রেড লটা হচ্ছে যে দেখো মানে মানে একদমই আমি বলছি যে একদম এই যে এক্সপ্রেশনটা, এই যে এক্সপ্রেশনটা আছে না, ঠিক এই এক্সপ্রেশনটাকে মাথায় রেখে করছি। তো এ মাইনাস এক্সটা কি না, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, আর এটা কি ইনিশিয়ালি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো, এন মাইনাস ওয়ানটাকে যদি এদিকে পাঠিয়ে দাও আর বাঁ দিকে জাস্ট ওয়ান বাই এ মাইনাস এক্স তার পাওয়ার এন মাইনাস ওয়ানটাকে রাখলাম, বাকি সব ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে কি দাঁড়াবে এটা ওয়ান বাই যে কোনো একটা মুহূর্তে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন তার পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটা হয়ে গেল ইনিশিয়ালি যে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ছিল তার পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান কে ইন্টু টি। এইটা হচ্ছে তোমার ইন্ডিকেটেড রেড লটা। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে না, তুমি যদি ওয়ান বাই এ ভার্সেস টি প্লট করো তাহলে লিনিয়ার প্লট দেবে। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ওয়ান বাই এ ভার্সেস টি যদি প্লট করে তার লিনিয়ার প্লট দেয়, তার মানে সেটা সাডেনলি এন এর ভ্যালুটাকে তোমার 2 হতে হবে, তবেই দেখো ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই এ জিরো প্লাস এখানে 2 ইন্টু কেটি হবে। তার মানে যেহেতু ওয়ান বাই এ ভার্সেস টি প্লট is a straight line, then clearly n minus 1টা সেটা তোমাকে জাস্ট সিম্পলি 1 হতে হবে, or n equal to 2 হতে হবে, nটা তোমার 2 হতে হবে। এবং এটা কি করে তোমার গ্যারান্টেড হচ্ছে দেখো, মানে তুমি আরেকটু কনফার্ম করে নিতে পারছো কি করে, দেখো যে তুমি যখন
এদিকে 1 বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ভার্সেস টি প্লট করছো, একটা স্ট্রেট লাইন পাচ্ছ, তার স্লোপটা কত? তাহলে n ইকুয়াল টু যখন 2 হয়ে যাচ্ছে, দেখো n ইকুয়াল টু 2 হয়ে গেলে স্লোপটা হয়ে যাচ্ছে তোমার k, আর ইন্টারসেপ্টটা কত হচ্ছে 1 বাই a0। এবারে কি কি দেওয়া আছে দেখো, গিভেন 1 বাই a0টা অর্থাৎ ইন্টারসেপ্টটা কত বলে দেওয়া আছে 100 লিটার মোল ইনভার্স। তাহলে সেখান থেকে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কত হলো 100, মানে 1 বাই এটা, তাহলে 10 টু পাওয়ার -2 মানে 0.01 দাদা, মোল পার লিটার হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা এটা। আর কেটা কত বলে দেওয়া আছে, স্লোপটা বলে দেওয়া আছে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 লিটার মোল ইনভার্স সেকেন্ড। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু রেট কনস্ট্যান্ট হবে, এটাই অ্যাকচুয়ালি হয় এটা। আর এবারে হাফ লাইফ টাইমটা তোমাকে বের করতে বলেছে। হাফ লাইফ টাইমটা কত হয় সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে? হাফ লাইফ টাইম টি হাফটা কত 1 বাই a ইন্টু কে হয়। একে দেখো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে n ইকুয়াল টু যখন তোমার মানে এমনি জেনারেল nth অর্ডার রিঅ্যাকশন, তার হাফ লাইফ টাইমের এক্সপ্রেশনটা কত 2 টু দি পাওয়ার n - 1 - 1 বাই k ইনটু n - 1 1 বাই a টু দি পাওয়ার n - 1। এবার n এর জায়গায় তুমি 2 বসিয়ে দাও, n এর জায়গায় 2 বসিয়ে দিলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 - 1 তাহলে 2 হয়ে গেল, -1 তাহলে উপরটা 1 হয়ে গেল, নিচে 2 - 1 মানে 1 হয়ে গেল। তার মানে বেসিক্যালি 1 আছে, k আছে, এখানে তোমার a আছে, মানে বেসিক্যালি ওটা হচ্ছে তোমার 1 বাই ak বা ka এটা। এবারে বসিয়ে দেওয়া, মানে এটা হচ্ছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন। হ্যাঁ, কত হবে না 1 বাই 0.01 মোল পার লিটার ইন্টু কে এর ভ্যালু কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2 লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স, কত দাঁড়াচ্ছে না 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 সেকেন্ড ইনভার্স করে, এবারে যেটা তোমার হবে। ঠিক আছে, হাফ লাইফ টাইমটা এটাকে ক্যালকুলেট করে নিতে পারবে, ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা তোমার এটা করলে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার 3 সেকেন্ড ইনভার্স, এটা হলো তোমার হাফ লাইফ টাইমটা। ঠিক আছে, অর্ডারটা বেরোলো আর হাফ লাইফ টাইমটা তোমার বেরিয়ে গেল। দেখো এই প্রবলেমটা বুঝতে বা করতে কারো কিছু অসুবিধা হয়েছে? কিছু অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? ধরো একটা প্রবলেম তোমায় বলছি, এটা বারোয়ান ইউনিভার্সিটিতে 2016 পড়েছে। বলছে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড for the decomposition of n-1 by nth fraction of the initial amount A undergoing a first order reaction to A থেকে প্রোডাক্ট। ঠিক আছে, এটা এই যে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিকম্পোজিশন অফ n-1 by nth fractions of the initial amount, এই ইনিশিয়াল অ্যামাউন্ট হচ্ছে A আন্ডারগোয়িং এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন 2A থেকে প্রোডাক্ট। এটা
আচ্ছা একটা জিনিস দেখো এই পার্টিকুলার কেসে তোমার ধরে নাও এই রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট তোমার কে। আচ্ছা আমি এর আগে যাগুলো করেছিলাম তাতে এ থেকে প্রোডাক্ট দিচ্ছিল, এখন 2a থেকে প্রোডাক্ট হচ্ছে, তাই তো? তাহলে 2a থেকে তোমার প্রোডাক্ট হচ্ছে ভাই ধরে নাও রেট কনস্ট্যান্ট হচ্ছে কে, তাই তো? তাহলে এবারে আমি যেটা করছি যে at t equal to 0 at t equal to 0 ধরো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনটা a0 টা সেটা ধরো স্মল a ছিল আর এটা 0 ছিল। at a time t রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন কি হবে না, শুরুতে যদি a থাকে, এবারে শুরুতে আমি a ছিল তাহলে এখানে কি স্টোইচিওমেট্রিক কিন্তু 2 আছে, তাহলে 2x ডিসঅ্যাপিয়ার করবে। এটা আমি x ডিসঅ্যাপিয়ার করবে সেইভাবে লিখতে পারি, মানে এটা তুমি ধরো মানে হয়তো ঠিক আছে এটা কেউ চাইলে এক্সও লিখতে পারে, এক্সও লিখতে কোনো অসুবিধা কিছু নেই, এটা আমি এক্সই লিখছি ধরো, মানে এক্স ধরে ডিসঅ্যাপিয়ার করলো, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এক্সই ধরে ডিসঅ্যাপিয়ার করলো এটা, ঠিক আছে। আচ্ছা এবারে 2a থেকে যদি প্রোডাক্ট হয় তাহলে রেট অফ দ্য রিয়াকশনকে তুমি কিভাবে লিখতে পারো দেখো। রেট অফ দ্য রিয়াকশন কি হবে, এখন -1/2 ডি a মাইনাস এক্স বাই ডিটি, এইটা সমান তোমাকে লিখতে হবে কে ইন্টু ওই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার পাওয়ার হচ্ছে 1। এটা আমি ধরো ইনিশিয়ালি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ ধরেছিলাম, একটা সার্টেন টাইমে এটা a মাইনাস এক্সই ধরলাম, সেটা কত এই স্টোইচিওমেট্রিটা এখন মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু রেট অফ দ্য রিয়াকশন যখন লিখবো তখন সেটা লিখতে হয় কিরকম, আগের দিন বলেছি না 1/μi dci বাই dt, তাহলে এর রেসপেক্টে লিখলে এটা -12 এইটা, তার মানে যেটা দাঁড়াবে এটা হচ্ছে হাফ dx dt ইকুয়াল টু হয়ে যাচ্ছে কে ইন্টু a মাইনাস এক্স, অর্থাৎ dx বাই a মাইনাস এক্স কিন্তু 2k ইন্টু ডিটি তুমি এইরকম ভাবে লিখতে পারো। এবার তুমি ইন্ডিকেট করলে 0 থেকে t যখন হচ্ছে এক্সটা হচ্ছে 0 থেকে x হচ্ছে করে তোমার ln a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু তুমি এখানে একটা 2k ইন্টু t দিবি। এই ইন্টিগ্রেটেড রেট লতে দেখো এই চেঞ্জটা তোমার হয়ে গেল, মানে কি এই যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা যেটা এখানে 2 ছিল এই স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টটা কিন্তু এখানে তোমার গুণ হয়ে গেছে। আর এবার এটা আমি করে দিলাম। এবারে তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা এসো, অ্যাকচুয়াল প্রবলেমটা কি বলছে, বলছে যে তোমাকে টাইমটাকে বের করতে হবে যখন রিঅ্যাকট্যান্টের কনসেন্ট a মাইনাস এক্সটা হচ্ছে n মাইনাস 1/n ইন্টু a হচ্ছে, তোমার কি তোমাকে বের করতে হবে আমাদের কেসে, ইন আওয়ার কেস টি হাফটা হবে 1/2k ln a বাই a মাইনাস এক্সটা কত না n মাইনাস 1/n ইন্টু a। দেখো ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য ডিকম্পোজিশন অফ n মাইনাস 1/nth ফ্র্যাকশন অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট a আন্ডারগোয়িং এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ও সরি, মানে n মাইনাস 1 তো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে বলছে, সরি, তার মানে এটা হচ্ছে তোমার এক্সটা হচ্ছে ওইটা, এটা হচ্ছে a মাইনাস n মাইনাস 1/n ইন্টু a, এইটা কি হবে 1/2k ln n বাই, আচ্ছা এটা হচ্ছে a কেটে চলে গেল তাহলে উপরে হয়ে গেল এইটা, তাহলে n মাইনাস মানে এটা হচ্ছে তোমার এক সেকেন্ড দেখো এখানে তুমি যদি a কমন নিয়ে নাও a কেটে চলে যাবে তাহলে উপরে 1 হলো, নিচটা দেখো n, এটা n মাইনাস n প্লাস 1, এটা ঠিক আছে, এটা কত হয়ে যাবে তাহলে 1/2k এটা ln n হয়ে গেল। তাহলে হাফ লাইফ টাইমটা, হাফ লাইফ টাইম কেন সরি টাইম শুধু তো এখানে হাফ লাইফ কেন লিখেছি, টাইম যেটা রিকোয়ার্ড আর কি টিটা যে টাইমটা আমার রিকোয়ার্ড হচ্ছে সেটা বেসিক্যালি ln n বাই 2k। এবারে যদি তোমাকে n এর ভ্যালু বলে দিত বা k এর ভ্যালু বলে দিত তাহলে তুমি সেখান থেকে অ্যাকচুয়ালি কতটা টাইম লাগে সেটা তুমি বের করে ফেলতে পারতে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হুম আচ্ছা আর একটা প্রবলেম করো,
প্রবলেম 3 সিইউ 2014 পড়েছে। বলছে এ গ্যাস ডিকম্পোজেস অ্যাকর্ডিং টু সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। এ গ্যাস decomposes according to second order kinetics. When the initial pressure of the gas is pressure of the gas is 500 torr, 40% decomposition occurs at 40% decomposition occurs at 30 minutes. Find out the time required for find out the time required for 75% decomposition of the gas and the value of the rate constant. And the value of the value of the rate constant. ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই পার্টিকুলার কেসে তুমি 75% কখন ডিকম্পোজ করবে সেটা জানতে গেলেও তোমার কিন্তু রেট কনস্ট্যান্টটা লাগবে। তোমার রেট কনস্ট্যান্ট তোমার জানতেই হচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে যখন সলিউশনটা তুমি করছো, এটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ওবে করতে বলছে। সেকেন্ড অর্ডার কাইনেটিক্স ওবে করলে তোমার রেট কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা কত হয় না 1/t ইনটু তোমার আসলে ইন্টিগ্রেটেড রেট লটা কি হয় x ইনটু x/a ইনটু a মাইনাস ইকুয়াল টু kt, তাহলে 1/k, মানে আমি এটা বলছি মানে মানে এটা হচ্ছে দেখো অলরেডি আমাদের করা ছিল, আমি একবার লিখে দিচ্ছি যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন ইন্টিগ্রেটেড রেট লটা কি x/a ইনটু a মাইনাস x ইকুয়াল টু তো kt না, এটা তোমার টাইমটাকে বের করতে হবে, টিটা কত হবে, তাহলে টিটা হয়ে গেল 1/k ইনটু x/a ইনটু a মাইনাস x, এইটা ঠিক আছে। তাহলে তোমার এইটা হয়ে যাচ্ছে, টিটা হচ্ছে এইটা, সরি কেটা বের করতে হবে প্রথমে। রেট কনস্ট্যান্ট কেটা হচ্ছে তোমার 1/t x/a মাইনাস x। আর এবারে এখানে টাইমটা যখন 30 মিনিট, তখন কি হচ্ছে না তোমার মানে এটা হচ্ছে 500 টর, এইটা হচ্ছে 500 টর মাইনাস কত 40% ডিকম্পোজিশন হচ্ছে, তার মানে 0.4 ইন্টু 500 টর, উপরে হচ্ছে 0.4 ইন্টু 500 টর, এইটা মানে 40% ডিকম্পোজিশন হচ্ছে, মানে এক্সটা হচ্ছে ইনিশিয়াল কনস্ট্যান্ট 40%, এটা তুমি বসাবে, বসিয়ে এইটা বেরোবে হচ্ছে 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টর ইনভার্স মিনিট ইনভার্স। টর ইনভার্স এখানে টর কমন নিয়ে নিলে তাহলে দুটো টর থাকে, উপরে একটা টর তোমার কেটে গেলে, এক টর মানে হচ্ছে 1 মিলিমিটার এইচজি, হ্যাঁ, আর নিচে মিনিট আছে, তার মানে টর ইনভার্স মিনিট ইনভার্স হবে এইটা। তাহলে এবারে আমি যদি টাইম রিকোয়ার্ড ফর 75% ডিকম্পোজিশনটা দেখতে চাই, তার করসপন্ডিং টাইমটা যদি টি হয় সেটা কত হবে 1/k x/a ইন্টু a মাইনাস x। তাহলে কে এর ভ্যালু তো বেরিয়ে গেছে 4.44 ইন্টু 10 টু দি পাওয়ার -5 টর ইনভার্স
মিনিট ইনভার্স এইটা ইন্টু এক্স, এক্সটা হচ্ছে 0.75 ইন্টু 75% ইন্টু 500 টর, 5000 হয়ে গেল, 500 টর। আর নিচে থাকছে কত, এটা হচ্ছে 500 টর ইন্টু 500 টর মাইনাস 0.75 ইন্টু 500 টর, এইটা এগুলো সব বসিয়ে টসিয়ে দেবে, করে ক্যালকুলেশনটাকে করবে। ক্যালকুলেশন করলে যেটা বেরোবে 135.135 মিনিট হচ্ছে তোমার অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো কেমন করে নিউমেরিক্যাল প্রবলেম গুলো হচ্ছে? তাহলে নিউমেরিক্যাল প্রবলেম গুলো করার সময় যখন তুমি ডেটাগুলোকে বসাবে, তখন কিন্তু ডেটা সব সময় কিন্তু খেয়াল রাখবে, মানে সব সময় তোমাকে সমেত ডেটা বসাবে, মানে ইউনিট সমেত ডেটা বসাবে। তখন দেখবে অটোমেটিক্যালি তোমার ডেটাগুলো কেটে কুটে যাবে, কেটে কুটে গিয়ে তোমার উত্তর বেরিয়ে। এই দেখো এখানে নিচে দেখো না, টর এখান থেকে টর কমন নিলে একটা টর কেটে গেছে, এখানে টর আছে, টর ইনভার্স কেটে গেছে, নিচে মিনিট ইনভার্স উপরে চলে গেলে তোমার মিনিট হয়ে যাবে। হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমাদের ঘন্টাখানেক হয়ে গেছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে হ্যাঁ মানে এমএসসির জন্য আমি বলছি আর কি, মানে বিএসসির জন্য তো ঠিক আছে, ওদের তো আলাদা করে আরো অনেক ক্লাস ফাস দেওয়া হয়, সেটা তোমার দেওয়া হবে। আমরা জিনিসগুলো একবার পড়িয়েছি, এখন বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করা হচ্ছে। মানে বিএসসির জন্য আরো এই এর উপরে আরো বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমরা আলোচনা করব। আর এমএসসির জন্য আমরা যেটা নেক্সট যে ক্লাসে আমরা চলে যাব, সেটা হচ্ছে যে তোমাদের এবারে ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, এই জায়গায় যাব, এবং সেখান থেকে কেমন করে ফার্স্ট রিয়াকশন স্টাডি করতে হয় সেগুলোকে একটু আলোচনা করতে হবে। তার মানে আমরা নেক্সট ক্লাসে ওই খুব সামারাইজ করে দেব এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, এইটাকে নিয়ে আমাদের নেক্সট দিন আলোচনা চলবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যে আমাদের এই সপ্তাহে একটা মানে অর্গানিকেও আমাদের রেট কাইনেটিক্স এর একটা চ্যাপ্টার আছে। হুম, তো আমাদের ওখানে একটা পরীক্ষা হয়েছিল, তো ওখানে একটা কোয়েশ্চেন দিয়েছিল, ওটা জিজ্ঞাসা করতে পারি এখন? হ্যাঁ বলো বলো। স্যার ওখানে আছে যে বেনজোইক অ্যাসিডের সাথে সাইক্লোহেক্সিন একটা রিয়াকশন করে একটা জল বেরিয়ে প্রোডাক্ট করছে। এই রিয়াকশনটা হচ্ছে টিবিএইচবি একটা বলে একটা সলভেন্টে। তো ওখানে বলছে যে জেনারেশন অফ সাইক্লোহেক্সিন রেডিক্যাল ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। হুম, হাউ উইল ইউ প্রুভ দ্যাট? ও তোমাদের ওইটা মানে স্যারেরা কিছু বলেছে কি? না স্যার, ওটা স্যার বললো যে ওটা তোমাদের ইচ্ছা করে দিয়েছি যাতে তোমাদের মধ্যে ভালো ছেলে আর খারাপ ছেলের মধ্যে ভাগ করতে ও পারি, দিয়ে না ভালো না করে সেটা না, এক্সপ্লেন করেনি ওটা। না না সেটা না, এটা তুমি ওটাকে, ওটা যে রেট ডিটারমিনিং স্টেপ, হ্যাঁ এবারে দেখো এমনি কেমিক্যাল কাইনেটিক্স এর কনটেক্সটে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, ঠিক আছে, কেমিক্যাল কাইনেটিক্স এর কনটেক্সটে, ঠিক আছে। আচ্ছা এবারে এইগুলো করতে হয় কি, আইসোটোপ সাবস্টিটিউশন করতে হয়। হ্যাঁ, এবারে ধরো ওই যে হাইড্রোজেনটা তো ভাঙছে, হ্যাঁ তাই তো, তাহলে ওই হ্যাঁ স্যার, হ্যাঁ এবারে এবারে যেটা হচ্ছে যে তোমার ওই যে যে মেকানিজমটা তুমি বলছো, সেই মেকানিজমে ওখানে যদি তোমার রেট ডিটারমিনিং স্টেপ, তুমি ওটা কি হচ্ছে মানে ডয়টোরিয়াম সাবস্টিটিউশন করবে। ডয়টোরিয়াম সাবস্টিটিউশন করলে যদি তোমার মানে দেবে হাইড্রোজেনের বদলে ডয়টোরিয়াম দিলে রিঅ্যাকশনের রেটটা হচ্ছে তোমার স্লো হয়ে যায়, ঠিক আছে। এবারে কে এইচ বাই কেডি মানে হাইড্রোজেন দিয়ে রেট আর ডয়টোরিয়াম দিয়ে রেট, এই যে রেটের রেশিওটা যদি তোমার আরডিএস এ এই সিএইচ বন্ড ভাঙে, তাহলে সেটার ভ্যালুটা বেশ বেশি হয়। আর রেট ডিটারমিনিং স্টেপে যদি সেটা না ভাঙে, তখন কেএইচ বাই কেডিটা হচ্ছে ওই 1 থেকে 2 এর মধ্যে হয়। আর যদি তোমার রেট ডিটারমিনিং স্টেপে হচ্ছে ওই সিএইচ বন্ডটা ভাঙে, তাহলে হচ্ছে তোমার ওটা 5 থেকে 6 এর মধ্যে হয়। তার মানে ওটাকে হাইড্রোজেন ডয়টোরিয়াম সাবস্টিটিউশন করে তোমায় বুঝতে হয় যে ওটা আদৌ রেট ডিটারমিনিং স্টেপ নাকি তোমার ওইটা জাস্ট সিম্পলি একটা নর্মাল স্টেপ আর কি। হ্যাঁ, এখান থেকে প্রবলেমটাকে দিয়েছে। হ্যাঁ, সেটা নিশ্চয়ই স্যারেরা তো পড়ানোর কথা, হাইড্রোজেন মানে ডয়টোরিয়াম এফেক্ট বা হাইড্রোজেনকে হ্যাঁ স্যার, ডয়টোরিয়াম। ওটা
প্রাইমারি কাইনেটিক প্রাইমারি কাইনেটিক কাইনেটিক আইসোটোপি আইসোটোপে, এফেক্টটা পড়িয়েছিলেন। হ্যাঁ। কিন্তু ওখানে স্যার কোন স্টেপ মানে ওটা তো একটা স্টেপে রিঅ্যাকশনটা হয়ে গেল। কিন্তু কোন পার্টিকুলার স্টেপে আমি হাইড্রোজেনকে deuterium মানে যেই স্টেপে ক্যাটায়ন জেনারেট করছে সেই রেডিক্যাল জেনারেট করছে সেই স্টেপে রিপ্লেস করব না, না, ওই তো deuterium কে? ওই তো তুমি ১ম এই রিপ্লেস করে দিলে। ১ম এই তোমার তো ওই যে মানে পুরো কম্পাউন্ডটাতেই না হাইড্রোজেন না রেখে তুমি ডয়টোরিয়াম দিয়ে কম্পাউন্ড দিয়ে স্টার্ট করলে। ঠিক আছে? এবারে হাইড্রোজেন দিয়ে তুমি রিঅ্যাকশনের রেটটাকে মাপলে। আর পুরোটাকেই ডয়টোরিয়াম দিয়ে একদম ১ম এই ডয়টোরিয়াম সাবস্টিটিউটেড যে বেঞ্জোইক অ্যাসিড হ্যানা-ত্যানা দিয়ে তুমি রিঅ্যাকশনের রেটটাকে দেখলে। এবারে যে তোমার রেট ডিটারমিনিং স্টেপ যেটাকে বলছো তুমি, যেখানে যে কি বলছে কার্বোক্যাটায়ন না ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। তাহলে রেট ডিটারমিনিং স্টেপে ওটা যদি রেট ডিটারমিনিং স্টেপ হয় তাহলে KH/KD এর ভ্যালুটা বেশি হবে। আর যদি রেট ডিটারমিনিং স্টেপ না হয় তাহলে KH/KD টা হচ্ছে অত বেশি হবে না। বুঝতে পেরেছো? এই তো ব্যাপারটা। ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে? এই তো। তাহলে এই পর্যন্তই থাক। দাঁড়াও ১ সেকেন্ড, এটাকে সেভ করে দিই। তোমার স্টপ প্রেজেন্টিং।